চিকিৎসক তুষার ভাই, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ খালেদ। তুষার ভাই, আমরা একটা প্রশ্ন আপনাদের দুজনকেই করতে চাই, কিন্তু আমি মঞ্জু ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই এবং আপনার কাছ থেকে ওইটা একটু মন্তব্য শুনতে চাই। মঞ্জু ভাই, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে উপদেষ্টাদের নিয়ে অনেক কথা হচ্ছে, মানে যারা মাহফুজ আলম আক্রান্ত হওয়ার পরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে জনাব নাহিদ ইসলামের কথা, তারপরে আবার দলের মধ্যে থেকে এরকম কথা যে আসলে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। নাহিদ ইসলাম আবারও বললেন, তিনি দলের সর্বোচ্চ নেতা এনসিপির, তিনি আবারও বললেন উপদেষ্টারা আসলে তাদের সঙ্গে প্রতারণা করেছেন। কেউ কেউ বলছেন উপদেষ্টা আসলে পালাবার পথ পাবেন না, আবার কেউ বলছেন জীবন নিয়ে যেতে হবে। এই উপদেষ্টারা আসলে কারা? মানে মঞ্জু ভাই, আপনিও এই উপদেষ্টা পরিষদ গঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন, যদি আমি একটু বলি আপনি জানা ছিল কাদের সাথে এই রকমটা ভাবা হচ্ছে যে যারা প্রতারণা করেছেন, যারা পালাবার পথ পাবেন না, জীবন নিয়ে পালাতে পারবেন না, যারা আরেকজন উপদেষ্টাকে আসলে এটা তৈরি করেন, এটা আসলে কারা বলে আপনার কাছে মনে হয় মঞ্জু ভাই? মানে আপনি এটা লক্ষ্য করেছেন কিনা? আমি তুষার ভাইয়ের কাছে এটা জানতে চাইবো, আগে একটু মঞ্জু ভাইয়ের কাছে একটু শুনি। জানা মঞ্জু ভাই। ধন্যবাদ খালেদ ভাই, ধন্যবাদ জি। তুষার ভাইকেও শুভেচ্ছা, দর্শকদেরকেও। কথা হচ্ছে, যেহেতু আমরা জানি যে এখানে নাহিদ ইসলাম একটা কি রোলে আছেন, এবং যখন উপদেষ্টা পরিষদ গঠন হচ্ছিল আমরা দেখলাম যে ঘোষণা দেয়া কখন কি হচ্ছে, উনি মোট কথা বলা যায় যে উনি মুখ্য ভূমিকায় ছিলেন। সুতরাং এই কথাগুলোর ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত উনি নিজে না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে না। আমরা যদি দেখি কিভাবে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল, একটা কথা আপনারাও জানেন সবাই, এবং এটা কম বেশি সব জায়গায় এসেছে, যে ক্যান্টনমেন্ট থেকে যখন রাজনৈতিক নেতারা সহ সবাই যখন বঙ্গভবনে গিয়েছিলেন, সেখানে ছাত্রদের সাথে সেনা প্রধান সহ তাদের একটা আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় আপনার সেখানে কথা ছিল যে কে প্রধান উপদেষ্টা হবেন। এবং নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে 4 তারিখ থেকেই তারা কিন্তু ডক্টর ইউনূসের সাথে আলোচনাটা শুরু করেছেন, এবং সেখানে অসমর্থিত সূত্রে বলা হচ্ছিল যে সেনা প্রধান সেখানে বলেছেন যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি কি হতে পারে, যে ওনার যেহেতু কনভিকশন আছে বা উনি আগ্রহী না, এ ধরনের কিছু আলাপ ছিল। তো ছাত্ররা সেখানে বলেছে যে না, উনি হবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সেখানে একটা ফয়সালা হয়েছে যে ডক্টর ইউনূস হচ্ছেন চিফ অ্যাডভাইজার, এবং সেখানে রাজনৈতিক দলগুলোরও একটা মতামত, বা আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আলাপ করে যেটা শুনেছি যে ওনারাও এটাতে সম্মতি দিয়েছেন। দ্বিতীয়ত আরেকটা সোর্স আমি জানি, সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ওনারা ছাত্ররা গিয়েছিল, সেখানে মাহফুজ আলম ছিল, নাহিদ ইসলাম ছিল সহ এরা 5-7 জন ছিল। সেখানে এক ধরনের তালিকা প্রস্তুত, আলোচনা হয়েছে। কিছু কিছু বিষয়ে কারো কারো মতামত, যেমন আমার কাছ থেকে একটা বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল তখন, এখন যে ধর্ম উপদেষ্টা আছেন ওনার ব্যাপারে, যে ওনার ব্যাপারে ওনাকে চেনেন নাকি। তার মধ্যে হ্যাঁ, ওনাকে আমি চিনি, উনি মোটামুটি খারাপ না, ওনার সম্পর্কে সকল ইসলামিক বিভিন্ন মানে স্কুল অফ থটের যারা আছে সবার মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে, উনি হতে পারে। আর বাকি যেগুলো, এগুলো তো কম বেশি আমরা সবাই চিনি। আমি যতটুকু জানি যে এই তালিকার বাইরে প্রফেসর ইউনূসের ইচ্ছায় বা ওনার সুপারিশে বা ওনার রিকমেন্ডেশনে হয়তো আরো নতুন করে 2-3 জন যোগ হয়েছে। এবং প্রথম দিকে আপনার আমাদের যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি অনাগ্রহ দেখিয়েছেন, বা উনি উনি বলেছেন যে না, আমি এটাতে যুক্ত হতে চাই না। পরে আমরা দেখলাম যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে কিছুদিন পরে যুক্ত করা হয়েছে। এটা আমি কেন বললাম এই কথাটা, যে তাহলে এই উপদেষ্টাদের এখানে আমাদের চোখের সামনে ওনাদের সবার যে চিত্রটা আমরা দেখি, এখানে নাহিদ ইসলাম এখন যেটা বলছেন যে কারা কারা ওনাদের কথা রাখেননি, বা ওনারা এক ধরনের এই এই ক্ষেত্রটা তো আমাদের কাছে অস্পষ্ট, বা আমরা হয়তো কেউ জানি না যে কি কথা রাখেন নাই বা কি কথা ছিল। তবে একটা কথা এখানে আছে, আমরা যদি এখানে দেখি যে বেশ কয়েকজন উপদেষ্টা ছাড়া কিছু কিছু উপদেষ্টা আছেন যাদেরকে হয়তো আমরা দেখব যে আমাদের জুলাই অভ্যুত্থান অথবা আমরা যে 15 বছর ধরে সংগ্রাম করেছি সে সমস্ত ক্ষেত্রে হয়তো ওনাদের অত বেশি ভূমিকা, স্পষ্ট ভূমিকা হয়তো কারো কারো ছিল, কারো কারো ছিল না, ইত্যাদি বিষয় থাকে। এখন যেই কথাটা খালেদ ভাই আপনি রেফার করেছেন যে পালাবার পথ পাবে না, বা কেউ কেউ কথার কথাও কেউ কেউ বলেন, কারণ আপনি জানেন যে উপদেষ্টাদের ভেতরকার, যেমন আমি আজকেও দু এক জায়গায় কথা বলে যেটা বুঝলাম, যে উপদেষ্টাদের মধ্যে নানা ধরনের ফরমেশন আছে। তার মধ্যে কিছু কিছু উপদেষ্টা প্রথম থেকেই ছিলেন যে ওনারা
মানে নির্বাচনের ব্যাপারে ওনাদের স্পষ্ট পজিশন ছিল যে নির্বাচন দিয়েই আমাদের চলে যাওয়া দরকার এবং কে কেন্দ্র করে আমাদের কার্যক্রম হওয়া দরকার। কোন কোন উপদেষ্টা এমন ছিলেন যে ওনারা চিন্তা করেছেন যে না, আমরা একটা কনক্রিট সলিউশন আমাদের ঠিক হওয়া দরকার, ঠিক করে আমরা যাব। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কারা কারা ছিল, কারা কোন পক্ষে, আমি তো অত স্পেসিফিক বলতে পারবো না। না না এমনিতে মঞ্জু ভাই, এটা- আমার মনে হয় যে আপনি প্রেক্ষাপটটা খুবই চমৎকারভাবে বলেছেন। আমি শুধু আপনাকে মানে আমি আবার মানে আবারও আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে যে দেখেন মাহফুজ আলম সাহেব যখন লন্ডন এবং নিউ ইয়র্কে আক্রান্ত হলেন, তখন নাহিদ ইসলাম সাহেব বললেন কেউ কেউ বা এই সরকার উপদেষ্টা তাদের ইঙ্গিত করে বললেন যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সেই স্ট্যাটাস কিন্তু তিনি প্রত্যাহার করেন নাই। সার্জিস আলম বললেন প্রাণ নিয়ে পালানোর ব্যাপারে তিনি একটা কথা বললেন। আমরা দেখলাম উপদেষ্টা আসিফ নজরুলের পোষা একটি ছাগল, সেটি খেয়ে ফেলা হলো, বলা হলো এটাকে শিক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে। এটার মধ্যে নাম আসলো আরেকজন গুরুত্বপূর্ণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির। আমরা দেখলাম যে সামান্তা শারমিন আরও একজন গুরুত্বপূর্ণ নেতা, তিনি বললেন যে এই সব কিছু কিন্তু ফাঁস করা হবে যুগান্তর পত্রিকায়। সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে বারবার। এইখানে কোন উপদেষ্টাদের কথা আসলে ইঙ্গিত করা হচ্ছে? এই উপদেষ্টাদের মধ্যে এই 2 দল 3 দল, আপনিও ফরমেশনের কথা বললেন, আপনার কি মনে হয় যে কারা কোন পক্ষে? যেমন আমি কিন্তু খেয়াল করি, আমি তুষার ভাইয়ের কাছ থেকে ওটা জানতে চাইবো। এখন তুষার ভাই হচ্ছে ঠোঁটকাটা মানুষ, উনি কথা বলতে পছন্দ করেন, সেজন্য আমি পরে মানে স্পষ্ট কথা বলতে পছন্দ করেন, সেজন্য কিন্তু আমি মিলাইতে পারতেছি না। কিন্তু কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে বলছেন যে স্টুডেন্টরা ওনাকে চাকরি দিচ্ছেন, যারা উপদেষ্টা ছিলেন তারা, এই নাহিদ কয়েকদিন আগে পর্যন্ত নাহিদ সাহেব উপদেষ্টা ছিলেন, মাহফুজ সাহেব এখনো আছেন, আসিফ মোহাম্মদ সজীব এখনো আছেন, এবং আমরা কিন্তু দেখি যে এই সরকারকে কম বেশি তারা পরিচালনা করেন। 2টা টিভির লাইসেন্স তাদের দলের লোকরাই পাইছেন। মানে কোথায় এত ক্ষোভ, কেন এত ক্ষোভ, এবং কোন জায়গায় এটা বোঝা যাচ্ছে কিনা, মানে কারা তাদের টার্গেটে বা কারা তাকে হতাশ করেছে? খালেদ ভাই, আমি তো একজন রাজনৈতিক কর্মী। জি তুষার ভাই যেভাবে বলতে পারবে আমি হয়তো সেভাবে বলতে পারবো না, জি বা আমি বলবো না তা না। আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি জি আমার দৃষ্টিকোণ থেকে হয়তো আমি বলবো। আমি আপনাকে বলি যে একটা জিনিস আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে, আপনার মনে থাকার কথা যে প্রথম বঙ্গভবনে ছাত্রদেরকে নিয়ে যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল যে কারা যেন সেখানে প্রতিনিধি আকারে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সেটার জন্য আপনার আসিফ নজরুলকে এক ধরনের প্রশ্ন করা হয় বা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, জোনায়েদ সাকিকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। এনিওয়ে, আমরা প্রাথমিকভাবে যেটা দেখি যে এখানে একটা কি রোল প্লে করেছেন ডক্টর আসিফ নজরুল, ঠিক আছে। তারপরে আপনার রেজওয়ানা আপা একটা কি রোল প্লে করেছেন শুরুর দিকে। এখন আমরা যদি দেখি যে ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে কারা খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, এখানে একটা অংশ আছে যারা ছাত্রদের সাথে কোঅর্ডিনেশনে খুব ওতপ্রোতভাবে জড়িত, আরেকটা অংশ আছে তারা হয়তো সেভাবে জড়িত না। আমরা যদি ছাত্রদের পার্টটাতে দেখি, সেটা দেখি আসিফ নজরুল ভাইকে দেখি, উনি কত বেশ, ওনার মানে ইন্টিমেট একটা কমিউনিকেশন আছে। রেজওয়ানা আপাকে দেখি, ওনার একটা ইন্টিমেট কোঅর্ডিনেশন আছে। আদিলুর রহমান খানকে দেখি, একটা কোঅর্ডিনেশন আছে। আর সেখানে ওনারা কি একদল? জনাব ওনারা কি একদল? আসিফ নজরুল না, স্যার, একদল না। রেজওয়ানা আমি আপা? দেখছি যে ওনাদের এক ধরনের ছাত্রদের সাথে ওনাদের একটা কোঅর্ডিনেশন আছে। ওকে। এবং মানে অ্যাপারেন্টলি তো আপনার আসিফ মাহমুদ ভুঁইয়া এবং মাহফুজ আলম তো আছেই। হুম এর বাইরে যারা ধরেন, আমরা যদি সিনিয়র মিনিস্টারদের মধ্যে ধরি, সিনিয়র অ্যাডভাইজারদের মধ্যে ধরি, তাহলে দেখবো ওয়াহিদুদ্দিন মাহমুদ বা সালেউদ্দিন, ওনাদেরকে মোর আমরা দেখি ফোকাস অন দেয়ার মিনিস্ট্রি এন্ড এই ধরনের ইস্যুগুলোতে। হুম এবং এখানে আপনি কিছু 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 অ্যাডভাইজার দেখবেন যে তারা শুধুমাত্র তাদের কার্যক্রমের বাইরে খুব বেশি কার্যক্রমে তারা ইনভলভ না। ওকে। এখন প্রশ্ন হচ্ছে এরকম একটা সরকারে খুব যে একটা কোঅর্ডিনেশন হবে, খুব যে একটা মিলমিশ থাকবে, এটা তো হওয়ার কথা না। কারণ এরা কোনো একটা নির্দিষ্ট দল বা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে যে আসছেন, বিষয়টা এমন না। এটা নানা বিবেচনায় নানা জন এখানে যুক্ত হয়েছেন। কারো তাদের অভিজ্ঞতার কারণে যুক্ত হয়েছেন, কেউ আন্দোলনে ভূমিকার কারণে যুক্ত হয়েছেন, কেউ কেউ তাদের, যেমন ধরুন সালেউদ্দিন সাহেব, ওনার ওই অর্থ মন্ত্রণালয়ে একটা বিশেষ ওনার এক্সপার্টাইজ আছে বলে উনি এটাতে যুক্ত হয়েছেন। এইভাবে নানা বিবেচনার এখানে একটা টিম তৈরি হয়েছে। এখন যেই আলোচনাগুলো উঠছে যে এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, এখানে ছাত্রদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা বা বিচার বা আপনার আমাদের সংস্কার, এই সমস্ত জায়গা থেকে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ বা বিভেদ টুকটাক যে নাই, বিষয়টা তা না। ওকে। কিন্তু
আলটিমেটলি যে জিনিসটার দিকে আপনি ইঙ্গিত করছেন, আমার কাছে মনে হয় না যে এটা কোনো খুবই সিরিয়াস ইস্যু। এটা এক ধরনের আমার কাছে আমি 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 মঞ্জু ভাই আবার এক আপনার কাছে ধরনের চাপ। ফিরি। আমি কিন্তু খুব বিনীতভাবে মনে করি যে এটা একটা সিরিয়াস ইস্যু। কেন এটা নিয়ে আপনাকে আবার আমরা পরের পর্বে আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর আব্দুল তুষার আপনার কাছে আসতে চাই। মঞ্জু ভাই মোটামুটি একটা পাঠাতন আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে, যেমন উনি আসিফ নজরুল, সৈয়দ রেজানা হাসান, আদিলুর রহমান খান, ইনাদের কথা বলেছেন, যাদের সঙ্গে আসিফ মোহাম্মদ, মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে এবং তারা সামনেও আসছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন আহমেদ মাহমুদ, তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতেছেন। জনাব ফাউজুল করিম খানের কথাও এরকম বলা যায় হচ্ছে, আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিলেন, তাদের কথাও। আমি একটু তুষার ভাই আপনার বিশ্লেষণ শুনবো যে উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দে বা পরস্পর মুখোমুখি হলো, বা মানে তাদের মধ্যেকার হিসাব নিকাশটা কি? পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টা তো অ্যাক্টিভিস্ট ছিলেন, যেমন রিজওয়ানা হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন, আসিফ নজরুল প্রচুর টকশোতে যেতেন এবং নানান ধরনের কথাবার্তা বলতেন, কখনো ডানে, কখনো বামে, কখনো মাঝখানে। আদিলুর রহমান খান মানবাধিকার নিয়ে কাজ করতেন। এরকম যারা অ্যাক্টিভিস্ট, তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের লোকের যুক্ততা থাকে। আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন, ফলে তার ছাত্রছাত্রীরা আছেন, ফলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে, সে একই কানেকশন সালেউদ্দিন আহমেদ অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা ধর্ম উপদেষ্টা অথবা যিনি আছেন আরেকজন জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম খান, জি হ্যাঁ, বা ফাজুল কবির, তাদের হবে না। কারণ তারা এমন এমন পদে ছিলেন যেসব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু কাঠখড় পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয়। তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু, আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু, কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু, আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনূস বন্ধু। তো এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল। এবং যে কথা ডক্টর ইউনূসও বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন, এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে। ফলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল। আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন, নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন? এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায়? ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগকর্তা, তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগকর্তার যে অ্যাটিটিউড বা অভিব্যক্তি, সেটা তৈরি হয়েছে। ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি, এদেরকে আমরা চাকরি দিয়েছি। কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসান নাই। আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন। যখন তাদেরকেই কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে, তখন তারা নানা ধরনের টার্মস ডিকটেট করতে শুরু করেছেন, অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মণ্ডলী শুনবে। এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্ট, আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই, যেমন নাহিদ নিজে উপদেষ্টা ছিলেন, আসিফ আছেন, মাহফুজ আছেন। এরা কিন্তু ছাত্র বা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন। ফলে উপদেষ্টা মণ্ডলীর প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে। আর আরেক দল আছেন যাদেরকে তারা আগেও স্যার বলতেন, এখনো হয়তো স্যারই বলেন। তো এইরকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন? কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন। একে নিষিদ্ধ করে দেন, আমাদেরকে নিরাপত্তা দেন, অমুককে ছেড়ে দেন, তমুককে ধরেন, আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে, অমুককে ওই মন্ত্রণালয়ে দেন, তমুককে সরিয়ে দেন, এবং একই সঙ্গে এইটা বানান, ওইটা বানান, সেইটা বানান, এবং আমাদেরকে শাপলা দেন। এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে ওয়েবসাইট, সেখানে কিছু লোক লিখেই যাচ্ছেন এনসিপি, ওরকম তারাও জব করছেন, শাপলা। এখন এই শাপলা করবেন যে শাপলা ছাড়া ভোটে জেতার কি আর কোনো মার্কা নাই? শাপলা না পেলে তারা জিতবেন না। শাপলাই তাদের পরিচয়। শাপলা নিয়ে তারা যে এত হুজ্জত করছেন, এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইলেন সেটাই তারা পাবেন। এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান, তখন কিন্তু আপনি এক ধরনের ট্যান্ট্রাম করতে শুরু করেন, মানে আপনি এক ধরনের আবদার, হইচই। এখানে একটু ছোট একটু যদি জিজ্ঞেস করি যে শাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি, নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত? এবং শাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। ওরা, আমি আপনার বক্তব্যের সাথে একমত, ওনারা কেন এত শাপলা চাইতেছেন সেটাও বুঝতে পারতেছি না, দিতেওছে না কেন এটাও বুঝতেছি না। একটা অসুবিধা আছে, শাপলার মার্কাটা এরকম যে এটা আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সার উল্টা দিকে আছে।
থাকলো আপনি যদি পুলিশের মার্কা দেখেন, না অবশ্যই আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি। কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাস, নায়ক আর কি, দাভিঞ্চি কোড, যেটা দাভিঞ্চি কোডের লেখক, হ্যাঁ দাভিঞ্চি কোড যে সিকুয়েলি আর কি, সেখানে রবার্ট ল্যাংডন হচ্ছে নায়ক। সেই নায়ক হচ্ছেন কি করেন, সিম্বলিজম বিবেচনা করেন। শাপলা একটা সিম্বল, যেমন ধানের শীষ একটা সিম্বল। এখন যে ধানের শীষ নির্বাচন কমিশনের প্রতীক, সেই ধানের শীষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই, এইভাবে এক ছড়া ধানের শীষ। কিংবা ধরেন যে নৌকার প্রতীক, সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই, পয়সার মধ্যে নাই। কিন্তু শাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় আছে। অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজমের সুবিধা দিচ্ছেন, ইট ইজ এ বায়াস, এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না। তাহলে যেটা তুষার ভাই, আপনার কথা একটু 24 ঘন্টা চোখের সামনে দেখতে, আপনার সামনে টুথপেস্ট ফর্সা হইবেন, এগুলো ধরে রাখে, পকেট থেকে বের করলে বের হয়। জি, মানে 24 ঘন্টা যদি একটা প্রতীক আপনার সামনে, তাহলে কিন্তু আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো যে প্রতি দাঁড়িয়ে আছে, যে প্রতি সারাদিন শাপলা শাপলা বলা যাচ্ছে করা, অর্থাৎ আমি কিন্তু মনে করি যে তুষার ভাই, যদি সিম্বলে ওরা সুবিধা পায়, এনসিপির ওরা, তো ওটুকু সুবিধা উনাদেরকে দিলেও দেয়া যেতে পারে। মানে আমি মনে করি যে ঠিক আছে, ওনারা জীবন মানে তাহলে বাকি সুবিধাগুলো দেন। মানে আমার কাছে মনে হয় যে জীবন বাজি করে ওনারা যুদ্ধ করেছেন। জাতীয় ফল কাঁঠাল, হ্যাঁ জাতীয় ফল কাঁঠাল কেউ চাইলে নিশ্চয়ই পাইতেও পারে। আপনি যেসব যুক্ত, না আপনি এখন কাঁঠাল কিন্তু আছে, কাঁঠাল কিন্তু আছে, হ্যাঁ আছে তো, কিন্তু সেই কাঁঠাল তো পয়সার মধ্যে নাই। সেই কাঁঠাল তো জায়গায় জায়গায় ছবি বানিয়ে আমরা রাখি নাই। বাংলাদেশে তো কোনো কাঁঠালের ভাস্কর্য নাই, কিন্তু দোয়েলের ভাস্কর্য আছে একটা ইউনিভার্সিটির মোড়ে। হ্যাঁ, তো এবং দোয়েল 2 টাকার নোটের মধ্যে ছিল। তো এরকম প্রতীক যেটা চোখের সামনে থাকে, যেই প্রতীকের সুবিধা কেউ পেতে পারে, তাকে আলাদা করে প্রতীক চিনাতে হয় না। এরকম প্রতীক কাউকে না দেওয়াই ভালো আমার কাছে মনে হয়। ফলে নির্বাচন কমিশন কেন দিচ্ছেন না, এটা তার ব্যাপার। আর খালেদ, আপনি যেসব যুক্তি দিচ্ছেন এগুলা খুবই অদ্ভুত যুক্তি আছে আর কি। যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান, তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, কোটা পাবে না কেন? আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে। তো মানে এই যুক্তিটা সঠিক যুক্তি না। কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না, কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য। তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য, সুবিধা তারা চান কেন? এইটা তো বিবেচনা নিতে হবে। ফলে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে উপদেষ্টা মন্ডলীকে তারা কথা বলছেন, সেখানে আরো কিছু সমস্যা আছে। যেমন তারা বারবার উপদেষ্টা মন্ডলীকে বলছেন সেফ এক্সিট হবে, অনারেবল এক্সিট। সেফ এক্সিট মানে কি? মানে কেউ কি পদ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায়? পদই কি আপনার জীবনের নিরাপত্তা? আপনি পদে থাকলে নিরাপদ, আর পদ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি পদ থেকে চলে গেলেন, আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন, আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন? আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবাই পাহারা দিবে আর আপনি প্রস্থান করবেন? বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন। এটাই হচ্ছে প্রস্থানের সৌন্দর্য, যে আপনি ক্ষমতায় যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আপনি আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন। এইটাই তো হচ্ছে ক্ষমতার সৌন্দর্য। সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন, বুঝেন কিন্তু ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো আমাদের সবার সামনেই দাঁড়িয়ে আছে। বিশেষভাবে উপদেষ্টাদেরকে সামনে ধ্বংস, সামনে মৃত্যু, সামনে নিরাপদ নাই, এগুলো তো এক ধরনের আমার কাছে মনে হয় ভয় দেখানো, হুমকি প্রদান। এই ভয় থেকে কি কেউ মুক্ত? উপদেষ্টা যারা নন, ধরেন আমার আপনার মতো লোকেরা, তারাও কি এই ভয় থেকে মুক্ত? আমরা কি আসলে এই নিরাপত্তাহীনতা থেকে মুক্ত হতে পেরেছি? এই সরকার কি আমাদেরকে একটা নিরাপদ পরিবেশ দিতে পেরেছে? এই সরকার নিরাপদ পরিবেশ যে দিতে পারছে না, এইটা এই সরকারি বিভিন্ন জায়গাতে তারা স্বীকার করেছেন। এমনকি এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পর্যন্ত বিভিন্ন জায়গাতে উষ্মা প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, রাতের 3টায় সংবাদ সম্মেলন করেছেন। একটা ছাগলকে নিরাপত্তা দিতে পারে না উপদেষ্টার বাসার মধ্যে, সেই ছাগল একজন নিয়ে গিয়ে কেটে খেয়ে ফেলে।
তাহলে একটা ছাগলের নিরাপত্তা নাই যে দেশে, উপদেষ্টার বাসার ছাগল নিরাপদ না, তাহলে রাস্তায় যে ছাগলগুলি ঘুরে বেড়াচ্ছে, না কিন্তু রাস্তায় ছাগলের কিন্তু নিরাপত্তা আছে? খুবই আমার কাছে খুবই মজার ব্যাপার লেগেছে। আমি দর্শকদের মধ্যে থেকে কয়েকটা অংশ এটা বলি যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আমার অনুষ্ঠানে এসেছিলেন গত সপ্তাহে এই বিষয় নিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে তিনি আমাকে সরাসরি বলেছেন যে এইটা আসলে উপদেষ্টা আসিফ নজরুলকে একটা শিক্ষা দেওয়ার মতো করেই এটা আসলে করা হয়েছে। আমি খুবই অবাক হয়েছি যখন আমি আবার খুব অবাক হয়ে বললাম যে আপনারা এটা করতে পারলেন, তখন উনি বললেন আপনি আমার এটা বলতে পারেন না, খুব রাগটাগ হয়ে গেলেন। আমি বুঝলাম না জিনিসটা কিরকম। কিন্তু দর্শকদের মধ্যে অনেকেই বলতেছেন আপনার মধ্যে যে টাকার মধ্যে কি ধানের শীষ নাই তুষার ভাই, আপনি যে পয়সার মধ্যে এই ধানের শীষ, প্রতীক ধানের শীষ না, প্রতীক যে ধানের শীষটা সেটা আছে না, কিন্তু নামও তো একটা পুরা ব্যাপার, তাই না? ভাবকে লিপ্ত হতে চাই না, সত্যি কথা। শোনেন খালেদ, আর আরেকজন দর্শক বলেছেন, যারা আমি শুধু মন্তব্যগুলো, আরেকজন দর্শক বলেছেন যে ডক্টর শাহদিন মালিক দেখিয়েছেন এই প্রতীক বা এই শাপলাটির কথা যেহেতু সংবিধানে বাংলাদেশের প্রতীক হিসেবে আছে, সেটি সেজন্য এটি প্রতীক হতে পারে না, এটি একজন বলেছেন আর কি। এই দুই রকম মন্তব্য আছে প্রতীক মানে শাহদিন মালিক। হ্যাঁ, আমি আসলে কথার মাঝখানে খেয়ে হারিয়ে ফেলি যদি আপনি ইন্টারাপ্ট করেন। শাহদিন মালিকের প্রসঙ্গে আসার আগে আমি ছাগল প্রসঙ্গে থাকি। ছাগল যিনি চুরি করেছেন তিনি শিক্ষা দেওয়ার জন্য ছাগল মারেন, তো যারা ছাগল মেরে উপদেষ্টাকে শিক্ষা দেন তারাই আবার উপদেষ্টাদেরকে ভয় দেখান যে ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু সেফ এক্সিট, মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। তো ছাগল মারা লোকজনই এরকম চিন্তা করতে পারে, ছাগল চুরি করা লোকজনই এরকম চিন্তা করতে পারে। অতএব এই নিয়ে আমি আর পরবর্তী কথায় যেতে চাই না। কাউকে না বলে কোনো কিছু নিতে নিষেধ করা হয়েছে, এইটা আদর্শ লিপিতে যেরকম আছে বিদ্যাসাগরের, এটা আমাদের ধর্মগ্রন্থ কোরআনেও আছে। আর এক ছাগল নিলাম, কালো ছাগল নিয়ে লাল ছাগল দিলাম, লাল ছাগল নিয়ে কালো ছাগল দিলাম, এইটা কিন্তু কোনো সমাধান না। অতএব ছাগল থেকে আমরা সরে যাই। এইবার আসি, আপনি যে প্রতীকের কথা বললেন, এই তর্কটা আসলে ঘেনা প্যাচাল। এটাকে ঘেনা প্যাচাল বলে। কিছু লোক আসেন এবং তারা এই জায়গাতে কমেন্ট করে করে ঘেনা প্যাচাল পারেন। এদের সঙ্গে আমি তর্কে যেতে চাই না। শাহদিন মালিক সাহেব কতখানি আইন বোঝেন, কতখানি শিক্ষিত, কতখানি সংবিধান বোঝেন, এটা বাংলাদেশের মানুষ জানে। অতএব আপনারা তার সঙ্গে গিয়ে তর্ক করেন উনি কেন বললেন যে শাপলা দেওয়াটা ঠিক হবে না। আর যে ধানের শীষ, যে ধরনের ছবি, সেই ধানের শীষ টাকাতে নাই। যে প্রতীক হিসেবে যে চেহারা, সেটা টাকাতেও নাই, সেটা পয়সাতেও নাই। অতএব এইগুলা এই ঘেনা পেঁচাল পাকতে হইলে আপনারা শাহদিন মালিকের সঙ্গে গিয়ে তর্ক করেন। আমারটা আমি বলেছি না। ডক্টর আব্দুল তুষার, আমি আমার জায়গা থেকে আসলে মানে শাপলা এনসিপি কে দিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রস্তাবটা এমন ছিল যে শাপলাও দিয়ে দেওয়া হোক, দেখা যাক শাপলা, তারপরে হচ্ছে যে আর যা 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 কিছু পায় তারপরে তা নিয়েও হয়তো তারা নির্বাচনে আসলে আসুক তারা নির্বাচনে। ও খালেদ, জি মানে যদি এটা দিয়ে দেওয়ার ব্যাপারটা থাকে, তাহলে আমাকে আপনি বলেন যে রাজনৈতিক দল কি নিজে নিজে প্রতীক চুজ করে, নাকি রাজনৈতিক দল প্রতীকের জন্য আবেদন করে এবং সেই আবেদন করার পরে সে সেটা পাবে কি পাবে না, যে প্রতীকটা সে পাবে কি পাবে না, এইটা ডিসিশন দেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার? নির্বাচন কমিশনের। ওনারা আবেদন করেছেন, নির্বাচন কমিশন দেন নাই। এই জন্য কি আপনি নির্বাচন কমিশনকে হুমকি ধামকি দিতে পারেন? আপনি বলতে পারেন যেভাবে কথাগুলি বলা হচ্ছে, তাহলে আপনারা নির্বাচন কমিশনের কাছে নাই যান, নিজেরাই নিজেদের প্রতীক দিয়ে ব্যালট ছাপিয়ে নেন। নির্বাচনে ব্যালট ছাপিয়েছে না। আর তুষার ভাই, আসছি আবার আপনার কাছে, জনাব মুজিবুর রহমান মঞ্জুর কাছে একটু আসি। মঞ্জু ভাই, এইবারের প্রসঙ্গটা হচ্ছে যে বিশেষ করে বিবিসিতে জনাব তারেক রহমান সাক্ষাৎকার দেওয়ার পর এ কথা একদম স্পষ্ট যে বিএনপি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের বা আওয়ামী লীগের সময় যারা অন্যায় করেছে তাদের বিচার করার ক্ষেত্রে তারা একরকম প্রখর দৃষ্টি রাখবে। জনাব তারেক রহমানের বক্তব্য এটা আমার পরিষ্কার যে তারা আসলে এটার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিবে বলে আমার মনে হয় না। তো সেই ক্ষেত্রে পাশাপাশি আরেকটা বিষয় আলোচনায় আসছে যে বিএনপি কি আসলে জোটে এবি পার্টি বা বিএনপি কোনো রাজনৈতিক দল করতেছে কিনা, বা কোনো একটা রাজনৈতিক জোট করতেছে কিনা, কোনো একটা রাজনৈতিক জোট আসলে জামায়াতের নেতৃত্বে হচ্ছে কিনা। এই ক্ষেত্রে এবি পার্টির আমাদের দর্শকদের মধ্যে অনেকেই এইটা বলতেছেন যে এবি পার্টির একলা আসলে কতগুলি ভোট আছে, কিন্তু আমরা কিন্তু এটা জানি যে এবি পার্টি আসলে কিং মেকার হিসাবে একটা বড় ভূমিকা আছে। আমি একটু জানতে চাই যে এবি পার্টি এই ব্যাপারটা কি ভাবতেছে, আসলে রাজনৈতিক জোট জামায়াতের সঙ্গে, বিএনপির সঙ্গে, একক অন্যান্য কয়েকটা দল মিলে একটা এনসিপির সঙ্গে এবি পার্টির কোনো রকম কোনো আলোচনা হচ্ছে?
আচ্ছা, আমি কি প্রতীকের ব্যাপারে কিছু বলতে জি পারবো? জি প্লিজ যে প্লিজ প্লিজ আলোচনাটা প্লিজ না, আপনারা আপনি যখন সব বললেন। আপনি সব বিষয়ে বলেন মঞ্জু ভাই, কোনো অসুবিধা নেই। জি, আচ্ছা, বলেন। এরপরে জি। আপনি যে ইস্যুটা বলেছেন যদি আমি ধরতে না পারি একটু মনে করিয়ে দিই। জি জি জি। প্রতীকে আমরা যেহেতু আমরাও নিবন্ধন পেয়েছি আপনার এক বছর আগে, তো আমরা যেটা জানি যে নির্বাচনে যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদেরকে একটা প্রতীক দিতে হয়, 3টা প্রতীক দিতে হয়, যে 1 2 3 আমি এই 3টা প্রতীক চাই। এখন নির্বাচন কমিশন বলে যে আমাদের ওনাদের প্রায় 64টা একটা তালিকাভুক্ত প্রতীক আছে, তো ওনারা ওখানে বলেন যে আপনাকে এই 64টা থেকে একটা চুজ করতে হবে। হুম। আবার 64টার মধ্যে দেখা যাচ্ছে 50টা বা 52টা দলকে তো আগেই প্রতীক বরাদ্দ হয়ে গেছে। অলরেডি টেকেন। হ্যাঁ, সুতরাং আমার জন্য অপশন থাকছে, আমি যখন একটা নতুন দল, আমার জন্য অপশন থাকছে মাত্র 10টা বা 12টা। হুম। সেক্ষেত্রে কোন দল আউট অফ দি লিস্টও সে প্রতীক চাইতে পারে। আমরা কিন্তু চেয়েছিলাম, আমরা এখানে চাবি চেয়েছিলাম। হুম। হ্যাঁ, হুম। তো আমাদেরকে চাবি দেওয়া হয় নাই, বলা হয়েছে চাবি দেওয়া যাচ্ছে না, হুম। আর আপনারা যদি এর বাইরে কোনো প্রতীক চান তাইলে কিন্তু এটা আপনাদেরকে আলাদা করে আবেদন করতে হবে। হুম। তা আমরা যেটা দেখলাম যে এনসিপি যে তারা শাপলা চেয়েছে, শাপলা কিন্তু আমাদের এই 64টার মধ্যে নাই। হুম। হ্যাঁ, হুম। তো সুতরাং এনসিপি আউট অফ দি প্রভিশন চাইতে পারে। হুম। এখন এটা হচ্ছে আমাদের পলিসির ব্যাপার। আমরা শাপলা আমাদের জাতীয় প্রতীক, বা যেটা এতক্ষণ তুষার ভাই এত যুক্তি দিলেন, এটা আসলে এত লম্বা আলোচনার দরকার নাই। হুম। একটা হচ্ছে আমি আমার এই ধরনের আমার সিম্বল কিন্তু অনেক, যেমন আমাদের সিম্বল হচ্ছে ঈগল। ঈগল কিন্তু আমাদের এই যে বাংলাদেশ নৌবাহিনীরও সিম্বল আছে ঈগল। হ্যাঁ, আমরা বহু জায়গায় দেখি ঈগলের ছবি আছে। হুম। তারপরে আপনি বহু জায়গায় আমরা দেখি নানা পরিবহন ঈগল পরিবহন, হাবি জাবি, অনেক নামে ঈগল আছে। ঠিক ইগল আছে? ইগল আপনারা চেয়ে নিছেন না ওই 64টার মধ্যে ছিল? 64টার মধ্যে ছিল। আমাদেরকে আচ্ছা। তখন বলা হয়েছে যে না, আপনাদের চাবি দেয়া যাচ্ছে না, আপনারা আপনারা যেটা আছে এখন এগুলোর মধ্যে থেকে একটা নেন। Right. সেখানে আমরা বাধ্য হয়ে আমরা ঈগল নিয়েছিলাম। হুম। ঠিক আছে? হুম। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা যে শাপলা চাচ্ছে, এটা তারা কিন্তু এই চাওয়াটা অবৈধ না, যে আমি এই লিস্টেড তালিকার বাইরে আমি চাইতে পারবো। এখন রাষ্ট্রের নীতি কি, রাষ্ট্র কি তার রাষ্ট্রীয় সিম্বলের জায়গাটা থেকে দিতে পারে কিনা, এইটার ব্যাপারে কোনো আইনি নিষেধাজ্ঞা আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। যেটা স্বাধীন মালিক বলেছেন যে এটা দেয়া যাবে না বা ইত্যাদি, সেক্ষেত্রে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে একটা লিগ্যাল ইস্যু, নাম্বার 1। আরেকটা ইস্যু ইদানিং রেজড হয়েছে, সেটা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ওনারা নাগরিকত্বের জন্য ওনারা শাপলা চেয়েছিলেন। হ্যাঁ, তো শাপলা চেয়েছিলেন যেহেতু ওনাদেরকে দেয়া হয় নাই, এখন যদি আরেকটা দলকে দেয়া হয় এটা একটা ডিসক্রিমিনেশনের কোশ্চেন আসবে। সেক্ষেত্রে এইটাকে আমি মনে করি এত তর্ক বিতর্ক না, মান্না ভাই নাকি বিষয় না। এনসিপি থেকে এটা বলা হচ্ছে যে মান্না ভাই নাকি বলছেন এই ব্যাপারে তারা আইন কানুন আর মানে ওনাদের আর কোনো দাবি দাওয়া নাই, ওনারা দাবি দাওয়া উঠাই নিছেন মান্না ভাই? না, মান্না ভাই দুইটা কথা বলছেন। মান্না ভাই বলছেন যে এইটা আমরা চেয়েছিলাম, আমাদেরকে দেয়া হয় নাই, সুতরাং এটা যদি দেয়া হয় এটা নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু আমি এটা নিয়ে মামলা করব না। মানে মামলা, উনি বলেছেন আমি এটা নিয়ে মামলা করব ও, না। তাহলে প্রশ্ন উঠলো, অসুবিধা কি? তো আমার কাছে কি মনে হয় মঞ্জু ভাই, তুষার ভাই একটা বক্তব্য, আমার কাছে মনে হয়েছে যে এনসিপি এখন এনসিপি ওলারা শুনলে একটু রাগ করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় এনসিপিদের শাপলা দেয়া যাইতে পারে। আসলে আমরা মনে হয় যে নতুন রাজনৈতিক দল নতুন বন্দোবস্তের কথা তো বলতেছে, নতুন প্রতীক নিয়ে নতুনভাবে ওরা আসুক, এবং আমি খুবই অবাক হচ্ছি যে এই প্রতীকটা ওরা পায় না, যে প্রতীকটা ওদের রাজনৈতিক দল না, এটার জন্য যে ওদের ভালোবাসা সেইটাও আমার আসলে মুগ্ধ করতেছে। মানে এটা যদি এমন হইতো যেমন 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 জাসদ 5টা 6টা ভাগ হয়ে যাওয়ার পরে কে মশাল পাবে সেটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল, মঞ্জু আপনার মনে আছে, তুষার ভাইয়েরও মনে থাকতে পারে, রাজপথে এটা গড়াইছে, পুলিশ এটা করছে, তখন মশাল কে পাবে, এটা রব ভাইয়ের জাসদ পাবে, ইনু ভাইয়ের জাসদ পাবে নাকি শাহজাহান সিরাজ ভাইয়ের জাসদ পাবে, এটা নিয়ে মেলা ক্যাচাল হয়েছে। কিন্তু এটা একটা মশাল, একটা ঐতিহ্যবাহী পক্ষ। এটা জন্মের থেকেই শাপলা জন্মের থেকে ঐতিহ্যবাহী, মানে এনসিপির জন্য এটা জাতীয় পার্টির লাঙ্গল নিয়েও হয়েছে। আপনি লাঙ্গল নিয়ে হয়েছে, লাঙ্গল নিয়ে রাস্তায় মনে হয় এত গ্যাঞ্জাম হয় নাই, মশাল নিয়ে যত মামলা, লাঙ্গল নিয়ে তো মামলা হয়েছে এবং এটা আদালতে হয়েছে, আদালতে গড়াইতে হয়েছে, আদালতে হয়েছে। সুতরাং সিম্বল একটা ইম্পর্টেন্ট ইস্যু। একটা পার্টি যখন একটা সিম্বলকে ধারণ করে, তবে আমি বলি আমার অবজারভেশন হচ্ছে এই যে মানে শাপলা না হইলে আমরা যাব না, এই কথাটার কারণে কিন্তু এনসিপির যে খুব পাবলিক গ্রহণযোগ্যতা বাড়ছে বিষয়টা তা না, পাবলিক কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। আমার কিন্তু মনে হয় মঞ্জু ভাই শাপলা উনাদেরকে দেয়া হবে, আমার মনে হয় নির্বাচন কমিশন শেষমেশ উনাদেরকে শাপলা দিবে, আমার মনে হয় না, এবং উনাদের সকল আন্দোলন এসে শাপলা এসে থামবে আর কি, আমার কাছে মনে হয়। খালেদ ভাই, আমি আপনাকে বলি শাপলা
দেয়ার ব্যাপারে যদি আইনি নিষেধাজ্ঞা না থাকে, এটা তো আমি তো আপনাকে বললাম লিস্টের বাইরে কেউ সিম্বল চাইতে পারে, এটার যদি আইন বা সাংবিধানিক নিষেধাজ্ঞা বাধা যদি না থাকে, তাহলে দিতে তো আপনি পাইতে অসুবিধা কোথায়? আমি আপনার সাথে এই জায়গায় একমত। রাইট। বাট যেই ইস্যুটা রেজ করেছেন তুষার ভাই, এবং একই সাথে আমি যদি বলি স্বাধীন মালিকের যে প্রশ্নটা, এইটা যদি আইনি বিষয় হয় তাইলে তো এটা স্বাভাবিক, এটা তো আইনেও টিকবে না। না, সংবিধানই তো আমরা ফালাই দিব মঞ্জু ভাই। সংবিধান দিয়ে কি হবে? সংবিধানে শাপলা আছে না, ডক্টর স্বাধীন মালিক কি বলছে, এটা তো অত গুরুত্বপূর্ণ না। আইনে যদি না মানে নির্বাচন কমিশন মনে করলে এটা দেয়া উচিত। আমি মনে করি সংবিধান এগুলি মানুষের জন্যই সংবিধান, তো আর কি? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি জোটের কথা বলেন মঞ্জু ভাই, আপনারা জোট করবেন কিনা? বিকজ যেহেতু আপনারা কিং মেকার, এখন জামাতের সঙ্গে যাবেন না বিএনপির সঙ্গে যাবেন নাকি আলাদা জোট করবেন, কিভাবে এইটা রাজনৈতিক? কারণ প্রতিবার আপনার সঙ্গে কথা বলার পর অন্তত আমি একটা বুঝতে পারি যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, অন্তত বুঝতে পারি বলে মনে করি আর কি। আচ্ছা খালেদ ভাই, আমি